ডিসেম্বর ২০২৫। রাশিয়ার এক জমকালো অডিটোরিয়াম। বিশ্বের তাবর তাবর নেতাদের সামনে একটি ব্যাংকড নোট উন্মোচন করা হলো। নোটটির গায়ে খোদাই করা ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার পতাকা। এটি কোনো সাধারণ কাগজে টাকা নয়, এটি এমন একটি অস্ত্র যা গত ৮০ বছর ধরে চলে আসা মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্যকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। এর নাম দেওয়া হয়েছে দ্য ইউনিট। বিশ্ব অর্থনীতিতে যখন ডলারের জয়জয়কার, তখন পর্দার আড়ালে নিঃশব্দে তৈরি হয়েছে এক বিশাল জোট। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এবং মোট খনিজ সম্পদের ৩/৪ এখন এই জোটের দখলে। আমেরিকার হোয়াইট হাউস থেকে শুরু করে ইউরোপের পার্লামেন্ট, সবখানেই এখন একটাই আতঙ্ক। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছেন ১০০% শুল্ক আরোপের। অন্যদিকে চীন ও রাশিয়া গড়ে তুলছে এমন এক অর্থনৈতিক দুর্গ যেখানে পশ্চিমা নিষেধাজ্ঞার কোনো তোয়াক্কাই করা হবে না। কিন্তু প্রশ্ন হলো, আসলে কি ব্রিক্স পারবে ডলারকে হটিয়ে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে, নাকি ভারত ও চীনের মতো চিরশত্রু দেশগুলোর অভ্যন্তরীণ কোন্দলেই ভেস্তে যাবে এই মহাপরিকল্পনা? এসব প্রশ্নেরই উত্তর খুঁজে বের করার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, আজকের এই বিশ্ব কাঁপানো জোটের জন্ম হয়েছিল অনেকটা নীরবেই। ২০০১ সাল গোল্ডম্যান স্যাক্সের প্রখ্যাত অর্থনীতিবিদ জিম ওনিল যখন প্রথম ব্রিক শব্দটি ব্যবহার করেছিলেন, তখন তার কল্পনাতেও ছিল না যে এই অদ্যাক্ষরগুলো একদিন G7-এর মতো পশ্চিমা সাম্রাজ্যের ভিতে ফাটল ধরাবে। সে সময় এটি ছিল কেবল বিনিয়োগকারীদের জন্য একটি ধারণা, যেখানে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনকে দেখা হতো ভবিষ্যতের উদীয়মান বাজার হিসেবে। কিন্তু ২০০৯ সালে রাশিয়ার ইয়েকাটেরিনবার্গে যখন এই দেশগুলোর নেতারা প্রথমবারের মতো এক টেবিলে বসেন, তখনই বিশ্ববাসী বুঝতে পারে এটি আর কেবল অর্থনীতির খাতায় সীমাবদ্ধ নেই, এটি রূপ নিচ্ছে এক বিশাল ভূরাজনৈতিক শক্তিতে। শুরুর দিকে অনেকে এই জোটকে অবজ্ঞা করেছিলেন, কিন্তু ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগ দেওয়ার পর ব্রিক পরিণত হয় ব্রিক্সে। তবে আসল গেম চেঞ্জার মুহূর্তটি আসে ২০২৪ সালের ১ জানুয়ারি। পশ্চিমা বিশ্বের চোখ রাঙানি উপেক্ষা করে এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মতো শক্তিশালী দেশগুলো। আর ২০২৫ সালে এশিয়ার জায়ান্ট ইন্দোনেশিয়াও এই জোটে যুক্ত হওয়ার ফলে ব্রিক্স এখন আর ৫-৬টি দেশের জোট নয়, বরং এটি হয়ে উঠেছে ব্রিক্স প্লাস। এখন প্রশ্ন হলো, কেন ব্রিক্সকে পশ্চিমাদের জন্য এত বড় হুমকি মনে করা হচ্ছে? উত্তরটা লুকিয়ে আছে এর বিশাল পরিসংখ্যান ও ভূকৌশলগত অবস্থানের মধ্যে। বর্তমানে ব্রিক্স জোটের দখলে রয়েছে পৃথিবীর মোট স্থলভাগের প্রায় ৩৬% এবং মোট জনসংখ্যার প্রায় ৪৬%। অর্থাৎ পৃথিবীর প্রতি ২ জন মানুষের মধ্যে একজনই এখন ব্রিক্সভুক্ত দেশের নাগরিক। কিন্তু সংখ্যার চেয়েও বড় কথা হলো সম্পদ। বিশ্ব অর্থনীতির চাকা যে তেল বা জ্বালানির উপর ঘোরে, তার চাবিকাঠি এখন ব্রিক্সের হাতে। ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং রাশিয়ার মতো জ্বালানি পরাশক্তিগুলো এক ছাতার নিচে আসায় বিশ্বের মোট অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় ৪৪% এখন এই জোটের নিয়ন্ত্রণে। শুধু তাই নয়, একবিংশ শতাব্দীর প্রযুক্তির প্রাণ ভোমরা বলা হয় যে রেয়ার আর্থ মিনারেলস বা বিরল খনিজ উপাদানকে তার প্রায় ৭২% রয়েছে ব্রিক্স দেশগুলোর মাটির নিচে। স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি, এমনকি যুদ্ধবিমানের চিপ তৈরির জন্য আমেরিকা ও ইউরোপকে এখন তাকিয়ে থাকতে হয় চীন বা ব্রিক্সভুক্ত দেশগুলোর দিকে। অর্থনৈতিক মানদণ্ডেও ব্রিক্স এখন G7-কে পেছনে ফেলে দিয়েছে। পারচেজিং পাওয়ার প্যারিটি PPP বা ক্রয় ক্ষমতার সমতার ভিত্তিতে বিচার করলে দেখা যায় বিশ্ব জিডিপির প্রায় ৩৯% এখন ব্রিক্সের দখলে, যেখানে G7 দেশগুলোর অবদান ক্রমশ সংকুচিত হয়ে আসছে। ২০৫০ সাল নাগাদ বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় আমেরিকা ও ইউরোপকে হটিয়ে শীর্ষস্থান দখল করতে যাচ্ছে চীন ও ভারত, এমনটাই পূর্বাভাস দিচ্ছেন অর্থনীতিবিদরা। কিন্তু ব্রিক্সের এই উত্থান কেবল অর্থনীতির মার প্যাচ নয়, এর পেছনে রয়েছে গভীর ভূরাজনীতি। খেয়াল করলে দেখবেন, নতুন সদস্য হিসেবে যাদের নেওয়া হয়েছে তাদের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিশর নিয়ন্ত্রণ করে সুয়েজ খাল, যা বিশ্ব বাণিজ্যের লাইফলাইন। অন্যদিকে ইরান ও আমিরাত নিয়ন্ত্রণ করে হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের ১/৫ তেল পরিবাহিত হয়। অর্থাৎ ব্রিক্স এখন চাইলেই বিশ্ব বাণিজ্যের বাতি নিভিয়ে দিতে পারে। দীর্ঘদিন ধরে বিশ্বব্যাংক এবং IMF-এর মতো প্রতিষ্ঠানগুলো চালিয়ে আসছে আমেরিকার অলিখিত শাসন। সেখানে উন্নয়নশীল দেশগুলোর কথা বলার সুযোগ ছিল নগণ্য।
কিন্তু ব্রিক্স এখন সেই গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছে। ব্রিক্স স্পষ্ট বার্তা দিচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা যে বিশ্ব ব্যবস্থা তৈরি করেছিল তার মেয়াদ শেষ হয়ে এসেছে। এখন সময় বহুমুখী বা মাল্টিপোলার বিশ্বের, যেখানে পশ্চিমা দাদাগিরি আর চলবে না। এই নতুন সমীকরণ কি সত্যি সফল হবে, নাকি নিজেদের মধ্যকার দ্বন্দ্বেই পথ হারাবে ব্রিক্স? বিশ্ব বাণিজ্যে ডলারের একচ্ছত্র আধিপত্য ভাঙতে ব্রিক্স যে কৌশলটি গ্রহণ করেছে তা কেবল অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি পশ্চিমা বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে এক অস্তিত্ব রক্ষার লড়াই। কিন্তু কেন হঠাৎ এই ডি-ডলারাইজেশন বা ডলার বর্জনের প্রয়োজন হয়ে পড়ল? এর উত্তর লুকিয়ে আছে সুইফট নামক আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের মধ্যে। ব্রাসেলস ভিত্তিক এই সংস্থাটি আপাত দৃষ্টিতে নিরপেক্ষ মনে হলেও এর উপর আমেরিকার ফেডারেল রিজার্ভ এবং G10 দেশগুলোর প্রভাব প্রশ্নাতীত। আমেরিকা যখনই কোনো দেশকে শায়েস্তা করতে চায় তখনই তারা এই সুইফটকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করে। উদাহরণ হিসেবে 2012 সালের কথা বলা যায়, যখন সুইফট থেকে ইরানের 30টি ব্যাংকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তখন দেশটির তেল রপ্তানি থেকে আয় প্রায় 50% কমে গিয়েছিল এবং বৈদেশিক বাণিজ্যের 30% স্থবির হয়ে পড়েছিল। একইভাবে 2014 সালে ক্রিমিয়া দখলের পর থেকেই রাশিয়া বুঝতে পেরেছিল যে ডলারের উপর নির্ভর করা মানে গলায় ফাঁস পড়ে থাকা। আর ইউক্রেন যুদ্ধের পর যখন রাশিয়ার শত শত বিলিয়ন ডলারের রিজার্ভ বাজেয়াপ্ত করা হলো, তখন ব্রিক্স জোটের কাছে বার্তাটি পরিষ্কার হয়ে গেল। নিজেদের অর্থনৈতিক সার্বভৌমত্ব বাঁচাতে হলে ডলারের বিকল্প গড়তেই হবে। এই লক্ষ্যে রাশিয়া তৈরি করেছে তাদের নিজস্ব পেমেন্ট সিস্টেম SPFS, যেখানে বর্তমানে 557টি ব্যাংক যুক্ত রয়েছে। অন্যদিকে চীন 2015 সালে চালু করেছে CIPS, যা 2021 সালের মধ্যেই প্রায় 80 ট্রিলিয়ন ইউয়ান বা 12.8 ট্রিলিয়ন ডলারের লেনদেন সম্পন্ন করেছে। এই সমান্তরাল ব্যবস্থাগুলো সুইফটের একচেটিয়া ক্ষমতার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করছে। তবে ব্রিক্সের তুরুপের তাস হল 2025 সালের রাশিয়া সামিটে উন্মোচিত প্রতীকী ব্যাংক নোট দ্য ইউনিট। এটি কোনো সাধারণ কাগজে মুদ্রা বা ফিয়েট কারেন্সি নয় যে চাইলেই ছাপানো যাবে। এই মুদ্রার গঠনশৈলী একে ডলারের চেয়ে আলাদা এবং বিশ্বাসযোগ্য করে তুলেছে। দ্য ইউনিটের 40% মূল্যমান ব্যাক করা থাকবে স্বর্ণ বা গোল্ড দিয়ে এবং বাকি 60% নির্ভর করবে ব্রিক্সভুক্ত দেশগুলোর স্থানীয় মুদ্রার উপর। এই স্থানীয় মুদ্রাগুলো R5 নামে পরিচিত, অর্থাৎ ব্রাজিলিয়ান রিয়াল, রাশিয়ান রুবল, ইন্ডিয়ান রুপি, চাইনিজ রেনমিনবি এবং সাউথ আফ্রিকান র্যান্ড। এই নতুন মুদ্রা ব্যবস্থাকে শক্তিশালী করতে পর্দার আড়ালে চলছে স্বর্ণ সংগ্রহের এক নজিরবিহীন প্রতিযোগিতা। পরিসংখ্যান বলছে 2019 থেকে 2024 এই 5 বছরে চীন এবং ভারত মিলে প্রায় 572.5 টন স্বর্ণ কিনেছে। বর্তমানে ব্রিক্স দেশগুলোর ভল্টে মোট 6143 টনেরও বেশি স্বর্ণ মজুদ রয়েছে, যা তাদের মোট রিজার্ভের প্রায় 12.9%, যেখানে 2020 সালে এটি ছিল মাত্র 6.4%। অর্থাৎ ব্রিক্স খুব দ্রুত গতিতে তাদের রিজার্ভকে ডলার থেকে সরিয়ে স্বর্ণের দিকে নিয়ে যাচ্ছে। এদিকে কাগজে নোটের পাশাপাশি ডিজিটাল জগতেও ডলারকে টেক্কা দিতে প্রস্তুত ব্রিক্স। তারা নিয়ে আসছে ব্রিক্স পে, একটি ব্লকচেইন ভিত্তিক পেমেন্ট সিস্টেম। এটি কোনো একক দেশের নিয়ন্ত্রণাধীন নয়, বরং একটি ডিসেন্ট্রালাইজড বা বিকেন্দ্রীভূত ব্যবস্থা। এর ফলে বাণিজ্যের ক্ষেত্রে ডলারের রূপান্তর বা কনভার্সন ফি বাবদ যে 3 থেকে 5% বাড়তি খরচ হতো তা আর লাগবে না। ইতোমধ্যেই এর সুফলও মিলতে শুরু করেছে। চীন ও রাশিয়ার মধ্যকার বাণিজ্যে ডলার বাদ দিয়ে সরাসরি স্থানীয় মুদ্রা ব্যবহারের ফলে ট্রানজ্যাকশন খরচ 2 থেকে 3% কমে গেছে। চীন ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যের 30% এখন কারেন্সি অদলবদল বা সোয়াপ এগ্রিমেন্টের মাধ্যমে হচ্ছে। সব মিলিয়ে ব্রিক্সের এই বহুমুখী আক্রমণ একদিকে স্বর্ণভিত্তিক দ্য ইউনিট, অন্যদিকে ডিজিটাল ব্রিক্স পে এবং স্থানীয় মুদ্রায় বাণিজ্য ডলারের বৈশ্বিক রাজত্বের জন্য এক অশনি সংকেত। আমেরিকা এতদিন যে অর্থনৈতিক অবরোধ বা স্যাংশনের ভয় দেখিয়ে বিশ্বকে শাসন করেছে, ব্রিক্সের এই নতুন আর্থিক কাঠামো সেই ভয়কে চিরতরে জয় করার পথ তৈরি করছে। ব্রিক্সের এই বারবারন্ত এবং ইউনিট কারেন্সির গুঞ্জন শুনে ওয়াশিংটন ডিসি যে চুপ করে বসে থাকবে না তা অনুমেয়ই ছিল। কিন্তু হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রত্যাবর্তনের পর আমেরিকার প্রতিক্রিয়া কেবল কূটনৈতিক নিন্দার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তার রূপ নিয়েছে রীতিমতো এক অর্থনৈতিক আগ্রাসনে। ট্রাম্প প্রশাসন ব্রিক্সকে এখন আর নিছক একটি উন্নয়নশীল দেশগুলোর জোট হিসেবে দেখছে না, বরং দেখছে
আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য এক বড় হুমকি হিসেবে। ব্রিক্স যদি সত্যি তাদের নিজস্ব মুদ্রা চালু করে, তবে ডলারের বৈশ্বিক কর্তৃত্বে যে ধস নামবে তা ঠেকাতে ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন। ব্রিক্স প্লাস দেশগুলো যদি নিজস্ব মুদ্রা তৈরির পথে হাঁটে, তবে তাদের পণ্যের উপর 100% শুল্ক বা ট্যারিফ আরোপ করা হবে। শুধু তাই নয়, ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে যেসব দেশ ব্রিক্সের তথাকথিত আমেরিকা বিরোধী নীতির সাথে একাত্মতা প্রকাশ করবে, তাদের উপরও 10% বাড়তি শুল্কের খড়গ নেমে আসবে। তবে হুমকি দামকির সবচেয়ে বড় শিকার হয়েছে আমেরিকার দীর্ঘদিনের কৌশলগত মিত্র ভারত। এদিকে ভূরাজনীতির পাশারদান উল্টে দিয়ে ট্রাম্প প্রশাসন কিছুদিন আগেই ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছিল, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। অভিযোগ তোলা হয়েছিল ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে। যদিও খুব সম্প্রতি রাশিয়ার বদলে আমেরিকা ও ভেনিজুয়েলার কাছ থেকে তেল নেয়ার শর্তে ট্রাম্প প্রশাসন ভারতের উপর থেকে এই শুল্ক 50% থেকে কমিয়ে 18% নামিয়ে আনার ঘোষণা দিয়েছে। এমনকি ভারতের নেতৃত্বে গঠিত ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বা ISA থেকেও আমেরিকা নিজেদের প্রত্যাহার করে নিয়েছে, যা নয়াদিল্লির জন্য এক বড় কূটনৈতিক ধাক্কা। ব্রিক্সের বর্তমান চেয়ার দক্ষিণ আফ্রিকার উপরও নেমে এসেছে আমেরিকার রোষানল। দক্ষিণ আফ্রিকান পণ্যের উপর 30% শুল্ক আরোপ করা হয়েছে। পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে যখন ট্রাম্প দাবি করেন যে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের উপর নিয়মতান্ত্রিক হত্যাকাণ্ড বা হোয়াইট জেনোসাইড চলছে, যা প্রিটোরিয়া এবং ওয়াশিংটনের সম্পর্ককে তলানিতে নিয়ে ঠেকিয়েছে। অন্যদিকে আমেরিকার এই পাল্টা আঘাত কেবল অর্থনীতির মাঠে সীমাবদ্ধ নেই, তা গড়িয়েছে সামরিক ও গোয়েন্দা তৎপরতাতেও। এর চেয়েও চমকপ্রদ তথ্য হল মার্কিন সামরিক বাহিনী কারাকাস থেকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ করার মতো নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে, এবং ট্রাম্প প্রকাশ্যে ভেনিজুয়েলার বিশাল তেলের খনিগুলো দখল করার ঘোষণা দিয়েছেন। এমনকি কিউবা, কলম্বিয়া এবং ইরানের মতো দেশগুলোর বিরুদ্ধেও ট্রাম্প প্রশাসন সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দিচ্ছে। আমেরিকার এই আগ্রাসী মনোভাবের মূল লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে ব্রিক্সের উত্থান ঠেকানো। কিন্তু মজার ব্যাপার হলো, ট্রাম্পের এই ট্যারিফ আগ্রাসন বা শুল্কযুদ্ধ উল্টো ব্রিক্স জোটকেই আরও শক্তিশালী করে তুলছে। আমেরিকার এই অনিশ্চিত আচরণ এবং ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহারের প্রবণতা দেখে ব্রিক্স সদস্য দেশগুলো এখন আরও বেশি করে উপলব্ধি করছে যে ডলারের বিকল্প ব্যবস্থা গড়ে তোলা এখন আর বিলাসিতা নয়, বরং টিকে থাকার জন্য অপরিহার্য। ওয়াশিংটনের এই চাপ আসলে ব্রিক্স দেশগুলোকে নিজেদের মধ্যে স্থানীয় মুদ্রায় বাণিজ্য বাড়াতে এবং স্বর্ণের মজুত করতে আরও বেশি উৎসাহিত করছে, যা আমেরিকার দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য বুমেরাং হয়ে উঠতে পারে। বাইরে থেকে ব্রিক্সকে যতটা ইস্পাত কঠিন জোট মনে হয়, এর ভেতরের চিত্রটা কি ততটাই মজবুত, নাকি উপরে ফিটফাট ভেতরে সদরঘাট প্রবাদটি এই জোটের ক্ষেত্রে সত্য হতে চলেছে? আসলে ব্রিক্সের অস্তিত্বের সংকট কোনো পশ্চিমা শক্তি নয়, বরং এর সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে আছে খোদ এর সদস্য দেশগুলোর পারস্পরিক অবিশ্বাসের মধ্যেই। এই জোটের দুই প্রধান স্তম্ভ ভারত ও চীন পরস্পরের প্রতিবেশী হলেও তাদের সম্পর্ক যেন সাপে নেউলে। হিমালয়ের সীমান্তে দীর্ঘদিনের সীমানা বীরত্ব আছেই, তার উপর নতুন করে ঘি ঢেলেছে সাম্প্রতিক কিছু ঘটনা। যদিও কাজান সামিটে মোদি এবং শি জিনপিং এর মধ্যে বৈঠক হয়েছে এবং সম্পর্ক স্বাভাবিক করার কূটনৈতিক বলি আওড়ানো হয়েছে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এদিকে উত্তেজনার পারদ নতুন করে চড়তে শুরু করে যখন সাংহাই বিমানবন্দরে অরুণাচল প্রদেশের জন্ম নেয়া এক ভারতীয় নাগরিককে 18 ঘণ্টা আটকে রাখা হয়। চীন অরুণাচল প্রদেশকে বরাবরই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। এই একটি ঘটনায় প্রমাণ করে যে দুই দেশের কূটনৈতিক হাসি মুখের আড়ালে অবিশ্বাসের পাহাড় এখনও অটুট। তাছাড়া চীনের উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI নিয়েও ভারতের ঘোর আপত্তি রয়েছে। বেইজিং চায় ব্রিক্সকে ব্যবহার করে মধ্য এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলে তাদের অবকাঠামো প্রকল্পের বিস্তার ঘটাতে, কিন্তু ভারত শুরু থেকেই এই প্রকল্পের বিরোধিতা করে আসছে, কারণ তারা মনে করে এটি চীনের প্রভাব বিস্তারের একটি ফাঁদ। এই ফাটল কতটা গভীর তা স্পষ্টভাবে ফুটে ওঠে 2026 সালের উইল ফর পিস নৌ মহড়ায়। দক্ষিণ আফ্রিকার উপকূলে অনুষ্ঠিত এই বিশাল সামরিক মহড়ায় চীন, রাশিয়া এবং ইরান তাদের যুদ্ধজাহাজ নিয়ে অংশ নিলেও ব্রিক্সের প্রতিষ্ঠাতা সদস্য ভারত এতে যোগ দিতে সাফ মানা করে দেয়। ব্রাজিলও কেবল পর্যবেক্ষক হিসেবে নামমাত্র উপস্থিতি বজায় রেখেছিল। ভারত স্পষ্টতই চাইছে না ব্রিক্স একটি আমেরিকা বিরোধী সামরিক জোটে পরিণত হোক। ভারতের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র হল ভারসাম্য।
একদিকে তারা গ্লোবাল সাউথের নেতা হতে চায়, অন্যদিকে আমেরিকার সাথে তাদের কৌশলগত বাণিজ্যিক সম্পর্ক গভীর। তাই চীন ও রাশিয়ার নেতৃত্বে কোনো সামরিক শোডাউনে অংশ নিয়ে ওয়াশিংটনকে চটানোর কোনো ইচ্ছেই নয়াদিল্লির নেই। অন্যদিকে ব্রিক্সের সম্প্রসারণ বা নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়টিও এখন জোটের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে ব্রিক্সের উন্নয়ন ব্যাংক বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এর সদস্য হওয়ার চেষ্টা করছে, কিন্তু ভারত যেহেতু এই বছর ব্রিক্সের চেয়ার বা সভাপতিত্বের দায়িত্বে আছে, তাই চিরশত্রু পাকিস্তানকে এই ব্যাংকে ঢুকতে দেয়া ভারতের জন্য অসম্ভব একটি বিষয়। ফলে পাকিস্তানের সদস্যপদ পাওয়ার প্রক্রিয়া যে মসৃণ হবে না তা বলাই বাহুল্য। শুধু ভারত পাকিস্তান বা ভারত চীন নয়, নতুন সদস্যদের মধ্যেও রয়েছে পুরনো বিবাদ। ইরান ও সৌদি আরব মধ্যপ্রাচ্যের এই দুই চির প্রতিদ্বন্দ্বী এখন একই জোটের সদস্য। চীনের মধ্যস্থতায় তাদের সম্পর্ক কিছুটা জোড়া লাগলেও যে কোনো মুহূর্তেই পুরনো ক্ষত আবার দগদগে হয়ে উঠতে পারে। একইভাবে নীল নদের পানি বণ্টন নিয়ে মিশর ও ইথিওপিয়ার মধ্যকার বিরোধ ব্রিক্সের টেবিলে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। অর্থনৈতিক বৈষম্য এই জোটের ঐক্যের পথে বড় বাধা। পরিসংখ্যান বলছে ব্রিক্সের অর্থনীতির মূল চালিকা শক্তি আসলে চীন। চীনের জিডিপি যেখানে প্রায় $17 ট্রিলিয়ন, সেখানে অন্য সদস্য দেশগুলোর জিডিপি $3 ট্রিলিয়ন নিচে। চীনের অর্থনীতি ভারতের চেয়ে প্রায় 6 গুণ বড়। এই বিশাল ব্যবধানের কারণে ছোট অর্থনীতির দেশগুলো সবসময় ভয় থাকে যে ব্রিক্স শেষ পর্যন্ত চীনের ব্যক্তিগত ক্লাবে পরিণত হয় কিনা। এমনকি ব্রিক্সের তৈরি করা আর্থিক কাঠামোগুলোও এখনও পুরোপুরি কার্যকর হয়নি। উদাহরণস্বরূপ কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট সিআরএ তৈরি করা হয়েছিল আইএমএফ এর বিকল্প হিসেবে, কিন্তু এর নিয়ম অনুযায়ী কোনো দেশ যদি তাদের কোটার 30% বেশি ঋণ নিতে চায়, তবে তাকে সেই আইএমএফ এর শর্তই মানতে হবে। এই অদ্ভুত নিয়মের কারণেই 2020 সালে দক্ষিণ আফ্রিকা ব্রিক্সের কাছে সাহায্য না চেয়ে আইএমএফ এর কাছে হাত পাততে বাধ্য হয়েছিল। সব মিলিয়ে ব্রিক্স এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে এটি হয় ভবিষ্যতের পরাশক্তি হয়ে উঠবে, নয়তো নিজেদের কোন্দলেই অকার্যকর একটি জোটে পরিণত হবে। সদস্য দেশগুলোর মধ্যে কোনো সুনির্দিষ্ট ও বাধ্যতামূলক নীতিমালা না থাকায় এই টিথিং প্রবলেম বা প্রাথমিক সমস্যাগুলোই একসময় বড় আকার ধারণ করতে পারে। ব্রিক্সের এই মহাযজ্ঞে ভারতের অবস্থানকে এক কথায় বলা যেতে পারে দড়ির উপর দিয়ে হাঁটা। একদিকে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের নেতা হওয়ার আকাঙ্ক্ষা, অন্যদিকে আমেরিকার সাথে কৌশলগত সম্পর্ক রক্ষা। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে ভারত খেলছে এক জটিল দাবার চাল। ভারত খুব ভালোভাবেই জানে চীনের সাথে পাল্লা দিতে হলে ব্রিক্সের মঞ্চ ব্যবহার করা জরুরি, আবার নিজের অর্থনীতি বাঁচাতে ডলারকেও পুরোপুরি ছুঁড়ে ফেলা সম্ভব নয়। এই দ্বিমুখী কৌশলের প্রধান হাতিয়ার হিসেবে নয়াদিল্লি বেছে নিয়েছে তাদের ডিজিটাল কারেন্সি বা সিবিডিসিকে। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদের ডিজিটাল মুদ্রা বা ইরুপিকে আন্তর্জাতিক বাণিজ্যের উপযোগী করে তুলছে। 2022 সালে যাত্রা শুরু করা এই ডিজিটাল কারেন্সি এখন আর পরীক্ষামূলক পর্যায়ে নেই। 2025 সালের মার্চ মাসের পরিসংখ্যান অনুযায়ী ইরুপির ব্যবহারকারীর সংখ্যা 60 লাখ ছাড়িয়ে গেছে এবং প্রতি মাসে গড়ে 5 লাখের বেশি লেনদেন হচ্ছে এই প্ল্যাটফর্মে। বর্তমানে ভারতের বাজারে 1000 কোটি রুপিরও বেশি মূল্যের ইরুপি সার্কুলেশনে রয়েছে, যা এক বছর আগেও ছিল মাত্র 234 কোটি রুপি। ভারত সরকার এখন এই ডিজিটাল অবকাঠামোকে ব্রিক্সের মঞ্চে নিয়ে আসতে চাইছে। 2026 সালে ভারতে অনুষ্ঠেয় ব্রিক্স সামিটে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া একটি বৈপ্লবিক প্রস্তাব পেশ করতে যাচ্ছে। প্রস্তাবটি হল ব্রিক্স সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা বা সিবিডিসিগুলোকে একে অপরের সাথে সংযুক্ত করা। ভারত বিশ্বাস করে একটি একক সাধারণ মুদ্রা বা ব্রিক্স কারেন্সি চালু করার চেয়ে নিজ নিজ দেশের ডিজিটাল মুদ্রার মাধ্যমে বাণিজ্য করা অনেক বেশি বাস্তবসম্মত এবং নিরাপদ। এতে ডলারের উপর নির্ভরতা কমবে, আবার দেশের আর্থিক সার্বভৌমত্ব বজায় থাকবে। তবে মজার ব্যাপার হলো, চীন বা রাশিয়া যতটা আগ্রাসীভাবে ডি-ডলারাইজেশন বা ডলার বর্জনের ডাক দিচ্ছে, ভারত ঠিক ততটাই সতর্ক। ভারত সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ব্রিক্সে যোগ দেওয়ার অর্থ এই নয় যে তারা ডলার ভিত্তিক সিস্টেমকে পুরোপুরি ত্যাগ করবে। নয়াদিল্লি খুব ভালো করেই জানে তাদের আইটি সেক্টর এবং রপ্তানি আয়ের বড় অংশ আসে আমেরিকা ও ইউরোপ থেকে। তাই ডলারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা ভারতের অর্থনীতির জন্য আত্মঘাতী হতে পারে। এজন্য ভারত বেছে নিয়েছে মধ্যপন্থা। তারা সরাসরি ডলার বর্জন না করে সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির মাধ্যমে স্থানীয় মুদ্রায় লেনদেন বাড়াচ্ছে। এর মাধ্যমে তারা ডলারের একচ্ছত্র আধিপত্যকে পাশ কাটিয়ে রিজার্ভের বৈচিত্র্য আনছে, কিন্তু আমেরিকার সাথে সরাসরি সংঘাতেও জড়াচ্ছে না।
বিশ্লেষক হর্ষ পন্তের মতে ভারত কোনোভাবে চায় না ব্রিক্স একটি আমেরিকা বিরোধী সামরিক জোটে পরিণত হোক। চীন ও রাশিয়ার নেতৃত্বে কোনো সামরিক ব্লকে অংশ নেওয়া মানেই ওয়াশিংটনের সাথে সম্পর্ক নষ্ট করা, যা নয়াদিল্লি এই মুহূর্তে কিছুতেই চায় না। তাছাড়া ব্রিক্স প্লাসের নতুন সদস্যদের মধ্যে ইরান এবং মিশরের মতো দেশগুলোর ভিন্ন ভিন্ন এজেন্ডা থাকায় ভারত মনে করে এই জোটকে সামরিকীকরণ করা সম্ভব নয় এবং উচিত নয়। অর্থাৎ ভারত ব্রিক্সকে ব্যবহার করছে নিজেদের বার্গেনিং পাওয়ার বা দর কষাকষির ক্ষমতা বাড়াতে। তারা ডলারের বিকল্প হিসেবে ডিজিটাল রুপিকে দাঁড় করাচ্ছে, কিন্তু ডলারের মৃত্যু ঘণ্টা বাজাতে রাজি নয়। সব মিলে 2026 সালের সামিটকে সামনে রেখে ভারত নিজেকে এমন এক অবস্থানে নিয়ে যাচ্ছে যেখানে তারা হবে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন। চীন যেখানে ব্রিক্সকে ব্যবহার করছে আমেরিকার বিরুদ্ধে ঢাল হিসেবে, ভারত সেখানে ব্রিক্সকে দেখছে নিজেদের বৈশ্বিক প্রভাব বিস্তারের সিঁড়ি হিসেবে। এখন প্রশ্ন হচ্ছে, ব্রিক্স কি সত্যিই একটি নতুন বিশ্ব ব্যবস্থা করতে পারবে? বিশ্লেষকরা বলছেন রাতারাতি ডলারের পতন হবে না, কিন্তু ব্রিক্স যে একটি প্যারালাল ফিনান্সিয়াল সিস্টেম বা সমান্তরাল অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলছে তাও অস্বীকার করার উপায় নেই। ইউনিট কারেন্সি যদি সফলভাবে চালু হয় এবং ব্রিক্স পে সিস্টেম যদি কার্যকর হয়, তবে আগামী এক দশকের মধ্যে বিশ্ব বাণিজ্যের 15 থেকে 20% এই নতুন মুদ্রায় হতে পারে। তখন ডলার, ইউরো এবং ইউনিট এই তিনের সমন্বয়ে তৈরি হবে এক বহুমুখী বিশ্ব ব্যবস্থা। তবে এর জন্য প্রয়োজন সদস্য দেশগুলোর মধ্যে ইস্পাত দৃঢ় ঐক্য। চীন ও ভারতের মতো দুই মেরুর দেশ যদি নিজেদের বিবাদ মিটিয়ে এক পথে হাঁটতে না পারে, তবে ব্রিক্সের এই বিশাল স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে।